এখন তোমার শেষ একটা যেটা তুমি পরের সেমিস্টারে পাবে, এর পরে পড়বা, সেটা হচ্ছে পাওয়ার সিস্টেম প্রোটেকশন অ্যান্ড সুইচ। প্রোটেকশন তোমার দুই ধরনের, একটা হচ্ছে মানুষ যেহেতু এটা নিয়ে ডিল করে, হিউম্যান প্রোটেকশন একটা থাকবে, এটা হলো যে কম্পোনেন্টগুলো আমাদের আছে সেগুলোও তো আমাদের হাই ভোল্টেজ থেকে বাঁচাতে হবে। দুই ধরনের প্রোটেকশন, একটা হচ্ছে তোমার ইকুইপমেন্টগুলোর প্রোটেকশনের জন্য, একটা হচ্ছে হিউম্যান প্রোটেকশনের জন্য। সেটা হচ্ছে তোমার এই পাওয়ার সিস্টেমের মাঝামাঝি থাকবে, সাবস্টেশনে থাকবে, তারপরে যে ট্রান্সমিশন লাইনগুলো যখন যায় তখন টাওয়ার দিয়ে আমরা যে ইনসুলেটরগুলো ঝুলাই দিই, তাই না, ওগুলো হচ্ছে প্রোটেকশনেরই কিন্তু অন্তর্ভুক্ত, তাই না? তাহলে তুমি এই যে মেইন যে ইঞ্জিনিয়ারিংটা, এটা চার ধরনের তুমি ভাগ করতে পারলা। প্রথমে পাইছো তুমি এই যে তোমার পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, যেটা বিভিন্ন ধরনের সোর্স আছে, যেমন হচ্ছে তোমার কোল পাওয়ার প্ল্যান্ট আছে, তারপরে গ্যাস, যেটা ন্যাচারাল গ্যাস দিয়ে চলে। মেইন কথা কি, আমাদের এখানে একটা হিট জেনারেট করতে হবে। হিট জেনারেট করে সেই হিটটা পানিকে বাষ্পীভূত করবে, বাষ্পীভূত করে সেটাকে আবার প্রেসারাইজড করা হবে, যেন সেই প্রেসারাইজড ওয়াটারটা দিয়ে আমরা একটা টারবাইন করে দেবো, তাই না? আর কি আছে তোমার বলো? তারপর হচ্ছে তোমার আসলে পাওয়ার প্ল্যান্টের মধ্যে তোমার এই গ্যাস, কোল, অয়েল, এই তিনটা হচ্ছে তোমার মেইন। এছাড়া বিভিন্ন ধরনের ইঞ্জিন বেসড পাওয়ার প্ল্যান্ট আছে, ইঞ্জিন বেসড পাওয়ার প্ল্যান্ট আছে। এরপরে দেখো যে আমাদের টারবাইনটা ঘোরানোর পরে যে প্রসিডিউরটা এখানে হচ্ছে, এটা হচ্ছে তোমার এনার্জি কনভার্সন সিস্টেম। এনার্জি কনভার্সনের পরে আমরা যখন সেই এনার্জিটা বা পাওয়ারটা আমরা ট্রান্সমিট করতে চাই বা ডিস্ট্রিবিউট করতে চাই, তখন হচ্ছে সেটা পাওয়ার সিস্টেম। আচ্ছা, এখন আসো ওই যে ডিস্ট্রিবিউশন সিস্টেমে আমরা এটা যদি করি, দেখো যে এখন ডিস্ট্রিবিউশন সিস্টেমে এটা হচ্ছে তোমার 12 নম্বর চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন সিস্টেমটা। এখন আমাদের দুই ধরনের ভোল্টেজ জেনারেটর তুমি জানো, এসি ও ডিসি ভোল্টেজ। ট্রান্সপোর্টেশন বা ট্রান্সমিশনের জন্য কোন ভোল্টেজটা দরকার বলতো? এসি ভোল্টেজ। তার প্রধান কারণ হচ্ছে আমরা এসি ভোল্টেজটার ম্যাগনিটিউড কমাতে পারবো ট্রান্সফরমার। হ্যাঁ, এই তোমার হচ্ছে ডাইরেক্ট চেঞ্জ করা টাইমিং ডোমেইনে কোন চেঞ্জ ফ্রিকোয়েন্সি বুঝি না। আপনার ডিসিতে ফ্রিকোয়েন্সি নাই, আর ডিসিতে ফ্রিকোয়েন্সি নেই, ডিসি তুমি লেভেলটা জাস্ট বাড়তে পারবা, কিন্তু ওই যে বাক বুস্ট কনভার্টার সেটা সামনে করতে হবে। ডিসিতে ফ্রিকোয়েন্সি যেহেতু নাই, টাইমের রেসপেক্টে একটা কথা হচ্ছে যে ডিসি একই ম্যাগনিটিউডের ডিসি ভোল্টেজ আছে মনে করো 220 ভোল্ট, বা একই ম্যাগনিটিউডের এসি ভোল্টেজ আছে 220 ভোল্ট। আমি বলতো যে কোনটা তোমার হচ্ছে যে মানে প্রোটেকশন দিতে গেলে কোনটার দিকে বেশি নজর দিতে হবে, কোনটা বেশি ডেঞ্জারাস হতে পারে, ডিসি 220 নাকি এসি 220? ব্যাপারটা হচ্ছে যে ধরো একটা সোর্স থেকে তুমি ডিসি 220 পাচ্ছ, সেটার ডায়াগ্রাম এরকম হবে না? হ্যাঁ 220 ভোল্ট টাইমের রেসপেক্টে। আর একটা তুমি সোর্স এসি সোর্স, সেটা হচ্ছে 220 যদি দাও, সেটা যদি এরকম হয়, তাহলে আমাকে বলো তো এখন হচ্ছে তোমার কোনটা বেশি ডেঞ্জারাস বা কোনটা সিস্টেমটাকে বেশি প্রোটেকশন দিতে হবে? ডিসি সিস্টেমকে। কারণ কি ডিসি সিস্টেম কিন্তু সময়ের সাথে কমতেছে না, সবসময় কনস্ট্যান্ট একটা নেচার এসে চলবে। কিন্তু দেখো এই যে ধরো এসি সোর্সটা, সেটা 50 হার্টজ মনে করো, 50 হার্টজ মানে এইরকম সিগন্যালটা সেকেন্ডে কয়টা? 50টা। এই 50টা সিগন্যালের মধ্যে তুমি 1 সেকেন্ডে কিন্তু ওই 50টা সিগন্যাল, মানে 1 সেকেন্ডের মধ্যে সে এই সময়টুকুতেও যেমন থাকতেছে লো ম্যাগনিটিউডের সময় বা জিরো ম্যাগনিটিউডের সময় থাকতেছে। তাহলে 1 সেকেন্ডে তুমি কি বলতে পারো যে কতবার সে এসি সিগন্যালটা তোমার হচ্ছে যে 0 পয়েন্টে আসতেছে? 1 সেকেন্ডে 55 না 50 না
100 ভোল্ট, 1 সেকেন্ডে সে 100 বার কিন্তু 0 পয়েন্টে আসছে, তাই না? মানে 1 সেকেন্ডে সে 100 বার তোমার হচ্ছে কম ম্যাগনিটিউডের অবস্থায় আসতেছে, জি কিন্তু ডিসিটার সময়ের সাথে কোনো চেঞ্জ নাই অলওয়েজ 220 ভোল্টেজ প্রোভাইড করছে। সো তোমার যদি কোনো শর্ট সার্কিট হয়, সেটাকে যদি তুমি ভুলে টাচ করে ফেলো, এই 220টা তুমি ডিরেক্ট কনজাম করার প্রবাবিলিটি 100% না, কিন্তু সেকেন্ডে যেহেতু 100 বার সে 0 পয়েন্টে আসে, তুমি যদি এটা আসলে 1 সেকেন্ডের 100 ভাগ, মানে 1 সেকেন্ড মনে করো, হ্যাঁ তার মধ্যে সে 100 বার তুমি জিরোতে আসতেছে, তবে একটু কম অনেক কম সময়ের জন্য, তারপরেও তোমার একটু ম্যাগনিটিউডটা কম লাগার প্রবাবিলিটি তোমার আছে না? এই জন্য ডিসির চেয়ে এসি, মানে এসির চেয়ে ডিসি বেশি টেকে আছে, বুঝতে পারছো? এবং এগুলো তো আরো বেশি স্যার, এই যে লিথিয়াম মোটর, হ্যাঁ ডিসি মোটর ডিসি মোটর না, হ্যাঁ এই জন্য ডিসি মোটর ইউজ করা হয়। ডিসি আসলে তোমার মানে এটা তো জানো যে দুইজনের মধ্যে একটা রাইভালরি ছিল, কে কে বলো তো? টমাস আলভা এডিসন আর নিকোলাস টেসলা। এই টমাস আলভা এডিসন সে হচ্ছে ডিসি নিয়ে কাজ করতো, সে হচ্ছে ডিসি দিয়ে আর কি তোমার তার কাজ সব ডিসি, কিন্তু এই যে নিকোলাস টেসলা সে হচ্ছে তোমার এসি পাওয়ার বাণিজ্যিকভাবে বাসা বাড়িতে দেওয়া শুরু করছিল। তারপর যখন দেখলো মানুষ যে এই নিকোলাস টেসলার এসি পাওয়ারটা বেশি আমাদের জন্য কনভেনিয়েন্ট, তার কারণ কি, এই যে একটা হচ্ছে তোমার ওটা হলো ডেঞ্জারাস বেশি ছিল, আর এসিটা হচ্ছে ট্রান্সমিশন লাইনে আমরা ইউজ করি, কেন ইউজ করি? একটা যে ট্রান্সফর্মার থাকলেই তো আমরা ভোল্টেজটাকে কমাতে পারি, তাই না? এই যে তোমার বিভিন্ন ধরনের রেটিং এর লোড আছে, যেটা দরকার সেটা আমরা লোড মানে ভোল্টেজটা কমাই, লোডটা আমরা ইয়ে করতে পারি। এগুলো যেহেতু সবগুলো 220 ভোল্টের সিঙ্গেল ফেজ আছে, 220 থেকে 30 ভোল্টের আমরা ইউজ করতে পারি, কিন্তু ডিসি নিলে সেই ডিসির রেটিং এরই কিন্তু তোমার সব লোড বানাইতে হবে, তাই না? 220 ভোল্ট মানে 220 ভোল্টেরই তোমার লোড সব বানাইতে হবে। সো এই যে একটা তোমার রেভলিউশন তৈরি করছে নিকোলাস টেসলা, তুমি দেখবা নিকোলাস টেসলা আর হচ্ছে টমাস আলভা এডিসন, কিন্তু নিকোলাস টেসলার আবার তোমার অত জনপ্রিয়তা ছিল, সে প্রভাবশালী ব্যক্তি ছিল। টমাস আলভা এডিসন ছিল প্রভাবশালী ব্যক্তি, সে আর নিকোলাস টেসলার এই জনপ্রিয়তা আবার মানতে পারে নাই। এই জন্য নিকোলাস টেসলার শেষ বয়সটা খুব মানে খারাপভাবে কাটছে। সে কিন্তু মানে চমৎকার একজন উদ্ভাবক নিকোলাস টেসলা, অনেক কিছু দিয়ে যেতে পারে, কিন্তু হয় না যে আরেকজনের জেলাসি ফিল করে তাকে প্রভাবটাকে নিচে নামানোর চেষ্টা করে, এর সব প্রভাব সে ট্রাই করছে। টমাস আলভা এডিসন সে হচ্ছে ওই যে তোমার বিজ্ঞানী সোসাইটি যেগুলো রয়্যাল সোসাইটি ছিল সেগুলোর সদস্য ছিল টমাস আলভা এডিসন, সে সেইখানকার প্রভাব বিস্তার করে নিকোলাস টেসলাকে মাটির সাথে বসাচ্ছে। কারণ নিকোলাস টেসলা আরও অনেক কিছু করে যেতে পারে। নিকোলাস টেসলা আরেকটা তোমার এক্সপেরিমেন্ট করতেছিল যে হচ্ছে ওয়্যারলেস বিদ্যুৎ পরিবহন, কোনো হচ্ছে তোমার ওয়্যার থাকবে না, ওয়্যারলেস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে বিদ্যুৎ পরিবহনের একটা সে এটাকে বলা হচ্ছিল টেসলা কয়েল, টেসলা কয়েল নাম দিয়েছিল সে। ওই টেসলা কয়েলের মাধ্যমে কয়েলটার মধ্যে যে তোমার ম্যাগনেটিক ফ্লাক্সটা জেনারেট হয় সেটা দিয়েই তুমি লোড চালাতে পারো, কিন্তু সে শেষ করে দিতে পারে, যেহেতু তার কাছে ফান্ডিং ছিল না, তার হচ্ছে প্রভাব ছিল না কোনো, সে তার ম্যাক্সিমাম উদ্ভাবনই ইয়ে করে যেতে পারে। তাহলে ডিসি চলে যায়। তাহলে ডিসির যে এসি ট্রান্সমিশন সহজ কেন বুঝলা? এরপরে আসো যে এখন আমাদের ট্রান্সমিশন লাইনে আমরা তো সব প্র্যাকটিক্যাল কথাবার্তা শিখলাম, এবং একটু থিওরিটিক্যালে আসি, কিছু জিনিস জানতে হবে তোমার, সেই জিনিসগুলো দেখো। একটা ডিসি লাইনকে তুমি হচ্ছে একটা ডিসি লাইন তো না, ট্রান্সমিশন লাইনের তুমি যদি ডিস্ট্রিবিউশন সিস্টেম আসো, তাহলে তিনটা তোমার ক্যাটাগরি দেখতে পাবে। একটা হচ্ছে ফিডার, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটর, একটা হচ্ছে সার্ভিস। ফিডারটা কি? ফিডারটা হচ্ছে সাবস্টেশন যখন শুরু হবে সেখানে একটা ট্রান্সফর্মার থাকে, তাই না? কারণ হচ্ছে ভোল্টেজটাকে তোমার করতে হবে। এই বিভিন্ন ধরনের তোমার সাবস্টেশনের সাথে কনজিউমার এন্ডের একটা যে কানেক্টেড রাখতে হয় সেটাকে বলা হচ্ছে ফিডার।
মানে এই যে তোমার সেন্টারটা থাকে এস যেখানে আছে সেখানে মনে করো সেটা একটা সাবস্টেশন। এই সাবস্টেশন থেকে তোমার এই যে সি ডি এ বি এই যে প্রত্যেকটা পথ এবি ডিসি সিবি এবি এইগুলো হচ্ছে আবার তোমার ডিস্ট্রিবিউটর। আবার যে এস থেকে সি এস থেকে এ এস থেকে ডি এগুলো প্রত্যেকটা একটা ফিডার। ফিডার মানে হচ্ছে ফিডার মানে বুঝতেছো তো সেখানে জেনারেশন আছে, জেনারেশন থেকে চারদিকে ফিড করা হয়েছে, বুঝতে পারছো? আর জেনারেশনটা ডিরেক্ট এখানে হয় না, এখানে হলো সাবস্টেশন নিয়ে জাস্ট ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজটাকে নিচে নামানো হয়। আচ্ছা এটা একটু পরে দেখে আসো। এখানে ফিডার ইজ এ কন্ডাক্টর হুইচ কানেক্টস সাবস্টেশন টু দ্য এরিয়া where power is to be distributed। মানে সাবস্টেশনের সাথে কনজিউমার এন্ডের কানেকশন করানোর জন্য তোমার যে সিস্টেমটা সেটা হচ্ছে ফিডার। তারপর দেখো যে জেনারেলি নো ট্যাপিংস আর টেকেন ফ্রম দ্য ফিডার সো দ্যাট কারেন্ট রিমেইনস দ্য সেম থ্রুআউট। মানে বিভিন্ন দিকে তুমি যখন কনজিউমার রাখবা, এতে কনজিউমার, ডিতে কনজিউমার, সিতে কনজিউমার, তখন হচ্ছে এই ফিডার মানে যে ডিসটেন্সটা ক্লিয়ার করে সেই ডিসটেন্সে আবার তুমি কোনো ট্রান্সফরমার ইউজ করো, সেটাকে বলছে নো ট্যাপিং। ট্যাপিং জিনিসটা বুঝো, ট্যাপ ট্রান্সফরমার। হ্যাঁ ভোল্টেজ কমাবে ভোল্টেজ কমায় কিভাবে কমায়? যে টার্ন সংখ্যা আছে সেই টার্ন সংখ্যা ট্যাপ করে তোমার যখন মনে করো যে টার্ন এতটুকু টার্ন আছে ট্যাপ করে তুমি মাঝামাঝি উচ্চতা নিয়ে তার মানে ভোল্টেজটা অফ করে দিতে হবে। এভাবে তোমার এই ফিডারের মধ্যে কোনো ট্যাপিং থাকে না, এটা বলতেছে। এবার ডিস্ট্রিবিউটরে আসো, যেটা বললাম যে ডিস্ট্রিবিউটরে আবার ট্যাপিং থাকে। মানে এই যে বিসি এবি এডি সিডি এগুলো প্রত্যেকটা হলো একটা ডিস্ট্রিবিউটর। এখানে হচ্ছে আবার ট্যাপিং থাকে, সো তোমার ভোল্টেজের ভ্যারিয়েশন থাকে এখানে। কারেন্ট থ্রু ডিস্ট্রিবিউটর ইজ নট কনস্ট্যান্ট বিকজ ট্যাপিংস আর টেকেন ভেরিয়াস প্লেসেস অ্যালং ইটস লেন্থ। যেটা বললাম, while designing a distributor, voltage drop along its length is the main consideration since the statutory limit of the voltage variation is plus minus 6%. মানে এই যে ডিসটেন্সটা কভার করতে হবে, ডিসটেন্সের সাথে রেজিস্ট্যান্সের একটা সম্পর্ক আছে, সেখানে ভোল্টেজের একটা সম্পর্ক আছে। ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশনটা 6%-এর জন্য বেশি বা কম না হয় সেটাই খেয়াল রাখতে হবে। সার্ভিস মিন্স কি? সার্ভিস মিন্স হচ্ছে ডিস্ট্রিবিউটর থেকে ওয়্যারিং এর মাধ্যমে তুমি যখন বাসা বাড়িতে লোডটা দিবা, মানে বাসা বাড়ির লোডের সাথে তোমার এই একটা কনজিউমার এন্ডের সাথে কানেক্ট করবা, সেটাকে বলা হয় সার্ভিস মেইনস। বুঝতে পারছো? তিন ধরনের ক্যাটাগরি কি কি? এটা হচ্ছে তোমার ফিডার। ফিডার হচ্ছে তোমার এই সাবস্টেশন থেকে তোমার কনজিউমার এন্ড পর্যন্ত যে জায়গাটা সেটা হচ্ছে ফিডার। তারপরে ফিডারের পরপরই এই যে তোমার যেই কনজিউমার এন্ডের রাস্তাটা ক্রিয়েট হলো একটা ফিডার থেকে আরেকটা ফিডারের মধ্যবর্তী রাস্তাটা, সেটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটর, তাই না? এক ফিডার থেকে আরেক ফিডারের মধ্যবর্তী রাস্তাটা। আর এই যে এক একটা ডিস্ট্রিবিউটরের মাধ্যমে আমরা যখন কনজিউমার এন্ডে লোড কানেক্ট করি, সেটা যে ওয়্যারিং এর মাধ্যমে হয় সেটাকে বলা হয় সার্ভিস মেইনস। ডিস্ট্রিবিউশন সিস্টেমের এবার ক্লাসিফিকেশন আছে। দেখো ক্লাসিফিকেশন হচ্ছে যে নেচার অফ কারেন্ট। স্যার এই যেটাকে বলে ড্রপ তার ওটাই না সার্ভিস মেইনস থেকে ওই যে ড্রপ তার যেটাকে বলে ওটা যে খুঁটি থেকে বাসাবাড়ির মিডিয়ামে যেটুকু আসে যে টাপটা। হ্যাঁ তুমি বাসা বাড়ির সামনে যে খুঁটিটা দেখতে পাবে, হ্যাঁ খুঁটি থেকে যেটা আসে, হ্যাঁ সেটা তুমি সার্ভিস মেইনস বলতে পারো। এরপরে দেখো যে ক্লাসিফিকেশন অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম কি আছে। একটা হচ্ছে নেচার অফ কারেন্ট। কারেন্ট এসি না ডিসি তার উপর ডিপেন্ড করে ডিস্ট্রিবিউশন সিস্টেমের একটা ক্লাসিফিকেশন আসবে। একটু পজ করো ভিডিও। এরপর দেখো যে ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্লাসিফিকেশনের মধ্যে তুমি কারেন্ট এসি না ডিসি তার উপর ডিপেন্ড করে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা দুই ধরনের হয়। তারপর হচ্ছে দেখো টাইপ অফ কনস্ট্রাকশনস। একটা হচ্ছে তোমার ওভারহেড লাইন, যেটা তুমি মেকানিক্যাল ডিজাইন ওভারহেড লাইন করলা, আর একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড লাইন। ওভারহেড লাইন নাকি আন্ডারগ্রাউন্ড লাইন তার উপর ডিপেন্ড করে ডিস্ট্রিবিউশন সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। তারপর তিন নাম্বারটা হচ্ছে স্কিম অফ কানেকশন। কানেকশন হচ্ছে তোমার তিন ধরনের কানেকশন সিস্টেম আছে। হচ্ছে রেডিয়াল সিস্টেম, একটা এই যে এগুলো দেখতেছো, এই যে রেডিয়াল সিস্টেম, রিং মেইন সিস্টেম আর ইন্টারকানেক্টর। এটা আসবো সামনে। তারপর এরপরে দেখো যে ডিসি ডিস্ট্রিবিউশনে যদি তুমি আসো, এসি ডিস্ট্রিবিউশনে যদি আসো তাহলে তুমি দুই ধরনের ভাগ দেখতে পারবে। একটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। প্রাইমারি ডিস্ট্রিবিউশন বলতে বোঝাচ্ছে
তোমার জেনারেশন করার পরে যখন এক ধাপে ভোল্টেজটাকে ড্রপ করানো হবে, যখন 33 কেভি থেকে মনে করো যে 11 কেভিতে আনা হবে, তারপরে এই যে 11 কেভিটা পর্যন্ত যে ব্যাপারটা 33 কেভি 11 কেভি এটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন সিস্টেম। এবং এই 11 কেভিও কিন্তু কনজিউমার আছে, হ্যাঁ বড় বড় ফ্যাক্টরি। তারপর হচ্ছে এই আর কি বলো ডিস্ট্রিবিউশন এন্ড সাবস্টেশন এন্ডটা 33 তো জেনারেশন, এখান থেকে আবার আর এর কনজিউমার যে এই 33 কেভি যে জেনারেশন এর কনজিউমার কিন্তু ওই সাবস্টেশন, তাই না? হ্যাঁ। তাহলে একটা হচ্ছে ওই যে বড় বড় ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিগুলো, আর একটা হচ্ছে তোমার সাবস্টেশনগুলো নিজেই চিত্র থাকার কথা। থ্রি ফেজ তোমার 3 ওয়্যার সিস্টেম যেটা 33 কেভি, এই যে এটা হচ্ছে তোমার সেই সাবস্টেশন। 33 কেভি থেকে ফার্স্টে হচ্ছে তোমার ট্রান্সফরমার দিয়ে 11 কেভিতে নিয়ে আসা হলো। 11 কেভির পরে দেখো বড় বড় যে কনজিউমার ফ্যাক্টরিগুলো সেগুলো এই 11 কেভির এক ধরনের কনজিউমার। আরেক ধরনের কনজিউমার হচ্ছে পরবর্তীতে যে ওই যে 400 ভোল্টে দিতে হবে তার আগে যে তোমার ট্রান্সফরমার জংশনটা তার আগে দেওয়ার জন্য এই সাবস্টেশন। ওকে, এটা হলো তোমার সেই প্রাইমারি ডিস্ট্রিবিউশন সিস্টেম। এখানে তুমি মানে এই কথার চিত্রটা আঁকতে হবে এবং এই লেখাগুলো বলতে হবে যে যদি আসে প্রাইমারি ডিস্ট্রিবিউশন সিস্টেম যে জেনারেশনের পরে 11 কেভিতে নেওয়ার পরে যে 11 কেভি যে কনজিউমার এরিয়াটা সেটা হচ্ছে এই ধরনের ডিস্ট্রিবিউশন। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন কি বুঝতেই পারতেছো? সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনটা প্রথমে আমাদের 11 কেভি থেকে তোমার 400 ভোল্টে আনতে হবে। এবং দেখো যে এই যে তোমাকে লাস্ট ল্যাবে আমি একটা ল্যাব করেছিলাম না যে তোমার ডিস্ট্রিবিউশন এন্ডে কি ধরনের তোমার কানেকশন ইউজ করা হয়, ডেল্টা নাকি ওয়াই কানেকশন? ডিস্ট্রিবিউশনে ওয়াই কানেকশন। দেখো এখানে ওয়াই কানেকশন। দেখো যে হচ্ছে ওই নিউট্রাল লাগবে আর একটা ফেজ লাগবে, সরি তার চেয়েও বড় কথা হচ্ছে এই যে তোমার 11 কেভিটা আসে, 11 কেভি এখানে তো তোমার ডেল কানেকশন, তাই না? ডেলে ধরো এখানে 11 থেকে আমাদের একটা ডাউন হয়ে 11 কেভির পরে একটা ভোল্টেজ আসলাম, সেইটা তুমি ডেলের তোমার সেই প্রাইমারি এবং সেকেন্ডারির কিন্তু মানে প্রাইমারি সেকেন্ডারি লাইন ভোল্টেজ এবং তোমার ফেজ ভোল্টেজ সমান থাকে, তাই না? কোনো কিন্তু ডিফারেন্স নেই। কিন্তু আমাদের তো দরকার হচ্ছে ডিস্ট্রিবিউশনে একটু কম ভোল্টেজ, সেই ভোল্টেজটাকে আবার আমরা যখন এটা যখন তোমার হচ্ছে এই যে ফেজে আসলো, ফেজের লাইনে গেল, সেখানে কিন্তু একটা ভ্যারিয়েশন হবে। এই যে লাইন টু লাইন যখন দেখবা তুমি তখন হচ্ছে ভোল্টেজটা বেশি থাকবে। ফেজে যখন বাসা বাড়িতে একটা ফেজ নিয়ে কোনো করবা, সেই বাসা বাড়ির ফেজ ভোল্টেজটা কিন্তু কমে আসবে, তাই না? লাইন ভোল্টেজ থেকে ফেজ ভোল্টেজটা √3 টাইম কমে আসবে। এই জন্য ডিস্ট্রিবিউশন এন্ডে তোমার ওয়াই কানেক্টেড লাইনটা আসে। এর কনজিউমার এখন কি দেখো, এই তোমার এই সিস্টেমের কনজিউমারটা তিন ফেজ থেকে তুমি তিনটা বাসাতে দিতে পারবা। দেখো এই আর ফেজ থেকে তুমি এই বাসায় দিছো, এই বাসায় দিছো, এই বাসায় দিছো। আর হচ্ছে তোমার যখন ছোট ছোট মিডিয়াম সাইজের ফ্যাক্টরিগুলা সেখানেও কিছু তোমার মোটর চালাতে হয়। হ্যাঁ স্যার, সেই মোটরটা 440 ভোল্টের ডিরেক্ট সিরিজ লাইন দেওয়া আছে। এটা হচ্ছে তোমার সেই সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সিস্টেম। এরপরে ডিসি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, পাওয়ার সিস্টেমের মধ্যে তোমার ডিসিটা কোথায় কোথায় লাগে আমি বুঝলাম তো স্যার। হচ্ছে পাওয়ার স্টেশনের যেখানে জেনারেশন ওখানে লাগছে। জেনারেশন হয় যে তোমার প্রাইম মুভারের এক্সাইটেশনটা করার জন্য তোমার প্রাইম মুভারের যে তোমার এক্সাইটেশনটা দেওয়া লাগে তার জন্য একটা হচ্ছে তোমার ডিসি সোর্স। আরেকটা ডিসি সোর্স কোথায় লাগে? এই যে তুমি রিলেগুলো ইউজ করো, রিলেগুলো ইউজ করার জন্য যে রিলের কয়েলকে তোমার কারেন্ট দিয়ে এক্সাইট করার জন্য ডিসি সোর্স নিতে লাগে। তোমার আছে কিনা থাকবে দেখে প্রচুর কোথায় আসে বাসা থেকে স্যার। বেরি কেন বাসায় পানি নেই স্যার। পানি নেই? ডুবের এলাকাতে 4 দিন নেই পানি নেই। মানে কম রিজার্ভ শেষ হয়ে গেছে আমার আছে। দেখো তোমাদের নেক্সট সেমিস্টারে বা লাস্ট সেমিস্টারে যখন আমি পাওয়ার সিস্টেম প্রোডাকশন করাবো তখন এই জিনিসটা আসবে। জাস্ট দেখে নাও যে ডিসি সোর্সটা আর কোথায় লাগে। তোমার যে এই যে কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমার তোমার যে রিলেটা
সিগন্যালকে নর্মালি ওপেন কন্ট্যাক্টটা যখন ক্লোজ করে দিবে রিলের থ্রুতে একটা সার্কিট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই সার্কিটটায় দেখো ব্যাটারি দিয়ে আমরা এই ট্রিপ কয়েলটা একটা সার্কিট ব্রেকারকে ব্রেক করে দেওয়ার জন্য আবার একটা ট্রিপ কয়েল থাকে, সেই ট্রিপ কয়েলটাকে এনার্জাইজ হওয়ার জন্য এই ব্যাটারিটা লাগে। সো এইখানে তোমার আবার আরেক ধরনের ডিসি লাগে, মানে তোমার এসি পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে কোথায় কোথায় ডিসি সোর্স লাগে তোমরা একটা ধারণা পাবে। একটা হচ্ছে জেনারেশনের সময় যখন সিনক্রোনাস জেনারেটরের রোটরে এক্সাইটেশন হিসেবে প্রাইম মুভারের সাথে যে ডিসি সোর্সটা লাগে সেখানে একটা ডিসি লাগে, আবার এখানেও ডিসি লাগে রিলের জন্য। বুঝলো, আমরা হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেম বলতেছি, বুঝছো? ডিস্ট্রিবিউশন সিস্টেমে আমরা হচ্ছে এটা দুই ধরনের ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে। একটা হলো প্রাইমারি ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেটা এটা হচ্ছে তোমার যে 33 কেবি জেনারেশনের পরে 11 কেবি আমরা নেই। 11 কেবি থেকে আবার আমরা দুই ধরনের আমার কনজিউমার আছে। একটা হচ্ছে এই যে 11 কেবি পরবর্তী যখন আমরা বাসা বাড়িতে ভোল্টেজ দেবো, এই 11 কেবিটাকে আমরা 400 ভোল্টে নিয়ে আসতে হবে। ইন্ডাস্ট্রিয়াল মানে হচ্ছে তোমার জেনারেশনটা কতটা হবে, মন ধরে নাও 33 কেবি থেকে আমরা 11 কেবিতে নামার পরে এই 11 কেবির কনজিউমার দুই ধরনের কনজিউমার। একটা হচ্ছে পরবর্তী ধাপের যে তোমার ভোল্টেজটাকে স্টেপ ডাউন করা হয়, হ্যাঁ, সেটার কনজিউমারটা কি, সাবস্টেশনটা, সেটা একটা কনজিউমার। এটা হলো এই যে এই সাবস্টেশনটা সেই 11 কেবিকে কনজিউম করবে এবং সে কি করবে 11 কেবি থেকে 400 ভোল্ট করবে। আরেক ধরনের কনজিউমার কোনটা, বড় বড় যেগুলো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিগুলো, সেটাই 11 কেবি ডিরেক্ট কনজিউম করবে সেই বড় বড় তোমার মোটরগুলোকে ঘোরানোর জন্য, বুঝতে পারছো? আর সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন আমরা মাত্র করতেছি, সেটা হচ্ছে সেই 11 কেবিটাকে আমরা কমায় 400 ভোল্টে আসি। সেই 400 ভোল্টটাকে আমরা 3 ফেজ সিস্টেমের মাধ্যমে এক একটা সিঙ্গেল ফেজকে আমরা বাসা বাড়িতে দিই। আর সেখানকারও 3 ফেজ ভোল্টেজটা আমরা বড় বড় মোটামুটি মিডিয়াম সাইজের ফ্যাক্টরিকে ফিট করার জন্য সেই 400 ভোল্টটা ডিরেক্ট ফিট করি। আসলে ওই যে ডিসি ডিস্ট্রিবিউশন সিস্টেমটা, ডিসিটা যেহেতু আমাদের লাগে পাওয়ার সিস্টেমে তো দেখলাম জেনারেশন এন্ডেও ডিসি লাগে, তারপর হচ্ছে তোমার প্রোটেকশন এন্ডেও ডিসি লাগে। এই জন্য ডিসিটারও একটা আমাদের গতি করতে হবে। ডিসি ডিস্ট্রিবিউশন সিস্টেমকে দুই ধরনের এটা বলতেছে, একটা হচ্ছে 2 ওয়্যার ডিসি সিস্টেম, একটা হচ্ছে 3 ওয়্যার ডিসি সিস্টেম। 2 ওয়্যারটা হচ্ছে যে ফিগার 12.4, এখানে দেখো যে ডিসি যেহেতু দুইটা লাইন মানে দুইটা এন্ড থাকে, একটা হলো পজিটিভ এন্ড একটা নেগেটিভ এন্ড, এই দুই এন্ডের মাঝে আমাদের প্যারালালি লোডগুলোকে যদি কানেক্ট করি তখন একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম ক্রিয়েট হয়। আর লোড কিন্তু অলওয়েজ প্যারালাল কানেক্টেড থাকে, লোড সিরিজে কানেক্টেড খুব কম থাকে, লোডগুলো ম্যাক্সিমামে প্যারালাল কানেক্টেড থাকে। অফ করার বিষয় আছে তো সিরিজে তো অল টাইম থাকবে, সিরিজ অল টাইম করতে হবে। এই জন্য ইন্ডিভিজুয়াল সিস্টেম করার জন্য আমাদের প্যারালাল করা এবং হচ্ছে সিরিজে তোমার কোথাও লাইনের প্রবলেম হলে সব সিস্টেমের লোড একসাথে ডিসকানেক্ট হয়ে যাবে। এই জন্য তোমার ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করার জন্য প্যারালাল করা হয়। আর এটা হচ্ছে 3 ওয়্যার যে ডিসি সিস্টেমটা, এটার চিত্রটা হচ্ছে এটা দেখো, এটার সার্কিটটা কিরকম, একটা পজিটিভ এন্ড, একটা হচ্ছে তোমার নিউট্রাল ওয়্যার, আর একটা হচ্ছে এই যে নেগেটিভ এন্ড। পজিটিভ এন্ড এবং নিউট্রালের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা V, এবং এই যে নেগেটিভ এন্ড এবং নিউট্রালের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা V। টোটাল বলো, দুটো মিলে স্যার যদি ভি হতে হাফ হবে, দুটো মিলে এই যে V 2 প্লাস V, দুই হতে নিউট্রালে এক হবে স্যার, and নিউট্রালে এক হবে। মানে এখানে তাই বলছি যে V যোগ V 2V, টোটাল 2V। যেগুলো তোমার বেশি ভোল্টেজের রিকোয়ারমেন্ট সেগুলো এই এন্ড থেকে এই এন্ডে দেবো। এখানে যেমন একটা ডিসি মোটর চালাচ্ছে, তারপরে যেগুলো কম, যে যেমন এখানে একটা লাইট চালাচ্ছে, জাস্ট হচ্ছে এই প্লাস থেকে এই নিউট্রালে দিয়ে 12 ভোল্টের ব্যাটারি মাঝখানে 6 ভোল্ট করে দিয়েছে, 24 ভোল্ট মাঝখানে 12 প্লাস সেটার সিস্টেমটা এখানে দেখে রাখতাম। আর এটা হচ্ছে যে 3 ওয়্যার যে ডিসি সিস্টেম, এটা আবার কিছু মেথড আছে এখানে দেখো, এখানে 2 জেনারেটর মেথড আছে, একটা 3 ওয়্যার ডিসি জেনারেটর আছে। 2 ওয়্যার মেথড, 2 জেনারেটর মেথডটা দেখো, আমাদের এই যে একটা জেনারেটর ডিসি জেনারেটর দিয়ে আমরা তোমাদের এখানে দেখো দুইটা পোর্শন, একটা এই পজিটিভ থেকে নিউট্রাল, আবার এই নিউট্রাল থেকে নেগেটিভ। এর মাঝে আমরা একটা ডিসি জেনারেটর দিয়ে এই সার্কিটটুকুকে ফিল আপ করব, বুঝতে পারছো? আবার এই নিচের টুকুতে আমরা আলাদা একটা ডিসি জেনারেটর দিয়ে এই সার্কিটটা ফিল আপ করব, সেটার একটা
রিপ্রেজেন্টেশন হচ্ছে এই সাইডে। একটা দিয়ে করলে কি হয়েছে? একটা দিয়ে করলে তো তুমি দুই ভাগ করতে পারো, তাই না? দুইটা জেনারেট করতে মানে দুই ধরনের তুমি ভোল্টেজকে জেনারেট করতে পারো। এই সিস্টেমটা দেখো, এখানে তোমার একটা ভোল্টেজ জেনারেট করতে হবে, আবার এইটুকুর মধ্যে আলাদা জেনারেট করতে হবে। তোমার যদি জাস্ট তুমি একটা জেনারেটর দিতে তাহলে কি দুই ধরনের ভোল্টেজ দিতে পারতা? যেহেতু ডিসি এটা, তো তোমার ট্রান্সফরমারও নাই যে তুমি ভোল্টেজ ডাউন করে তোমার ট্যাপিং করে দুই ধরনের তুমি ভোল্টেজ পাও। এখানে এই জন্য দুইটার জন্য দুইটা আলাদা আলাদা জেনারেটর তুমি ডিসি জেনারেটর দিয়ে ওই যে 3 ওয়্যার সিস্টেমটা তুমি অ্যাড করতে পারো। আর সেটা সুবিধা দিয়ে চিন্তা আরেকটা হচ্ছে 3 ওয়্যার ডিসি জেনারেটর, যেটা হচ্ছে দেখতে এটা হলো যে 12.6 এর 2, মানে হচ্ছে এটা হলো যে 3 ওয়্যার ডিসি জেনারেটর। এখানে একটা ডিসি জেনারেটরকেই তোমার ওই যে টার্ন সহ যে ট্যাপিং করে দুই ভাগ করা হয়েছে, যেটা মাত্র জিজ্ঞেস করছে তার দেখো মাঝখানে দুই ভাগ করা হয়েছে না? হ্যাঁ, এই জন্য একটা ট্যাপিং করে দুই ভাগ করে একটা জিটিসি জেনারেটরকে দুই ধরনের বলতে এটা বের করে নিয়েছি। আচ্ছা, ডিসি ডিস্ট্রিবিউশনে তোমরা হচ্ছে এই দুইটা করলেই হবে। ফার্স্টে হচ্ছে তোমার 2 ওয়্যারটা দেখবা, তারপর 3 ওয়্যারটা কি রকম সেটা দেখবা। 3 ওয়্যারের জন্য তিনটা সিস্টেম আছে, তোমরা 3 নাম্বারটা লাগবে না, ব্যালেন্স আছে, তোমরা প্রথম দুইটা করবা। 2 জেনারেটর মেথডটা, আর একটা হচ্ছে 3 ওয়্যার একটা ডিসি জেনারেটর মেথড। দুইটার মধ্যে পার্থক্য কি বলো? দুইটা জেনারেটর ইউজ করলে দুইটা জেনারেটরের দাম বেশি লাগবে, আর একটা জেনারেটর ইউজ করে জাস্ট ট্যাপিং করে দুই ভাগে ভাগ করবে। এখন একটা তোমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু হচ্ছে তোমার বোঝার মতো তেমন কিছু নাই, কিন্তু এক্সামে দেওয়ার মতো, যে ওভারহেড এবং আন্ডারগ্রাউন্ড লাইন সিস্টেমের মধ্যে পার্থক্য কি এবং কোথায় কেমন ইউজ করা হয়। বেসিক্যালি এটা হচ্ছে তোমার পার্থক্যর জন্য কমন সেন্স ইউজ করছে। এখানে অনেক পয়েন্ট আছে, পড়বা। পড়ার আগে তোমার হচ্ছে আমি 100 কে একটা বক্স করছি। হ্যাঁ বক্স করবো, সমস্যা নেই। বক্স করে ফার্স্ট পরীক্ষা দিতে পারি। তোমার কমন সেন্স ইউজ করে কি কি পার্থক্য তোমার চোখে পড়ে হ্যাঁ। সেটা তুমি আগে ভাবো, ওইটা তুমি ভুলে যাবে, আচ্ছা। এই করি না। ফার্স্ট অফ অল হচ্ছে আন্ডারগ্রাউন্ড করলে আমাদের সেফটি একটু বেশি হবে, বাট মেইনটেনেন্স বেশি, মানে ঝামেলা বেশি, বা আপনার কস্ট বেশি হবে। কস্ট বেশি হবে, আর আমাদের ওভারহেড লাইনে কস্ট একটু কম হবে। কষ্ট কম হবে, Cost কম হবে। আর স্যার মেইনটেনেন্সের প্রবলেম হবে। মেইনটেনেন্সের প্রবলেম আন্ডারগ্রাউন্ড হবে। হ্যাঁ, আর হচ্ছে মেইনটেনেন্সের প্রবলেম হবে, আর ফল্ট যে কোথায় হয়েছে এটা ধরতে গেলে ঝামেলা হচ্ছে। উপরে তুমি দেখেই বুঝবে, বুঝবো, কিন্তু কোথায় ভিতরে fault হয়েছে। কোথায় তার ফল্ট কারণে মাটি করতে হবে, হ্যাঁ। মাটি করে দেখতে হবে তোমার ফল্ট কোথায় হয়েছে। তারপর হচ্ছে যেটা একটা বললাম যে তোমার প্রোটেকশনের ব্যাপারটা, প্রোটেকশনে কিন্তু ওভারহেডে ভালো প্রোটেকশন, হ্যাঁ ওভারহেডে ভালো। ওভারহেডে ভালো প্রোটেকশন দেওয়া যাবে। আন্ডারগ্রাউন্ডে আর হচ্ছে যেটা ফল্ট, যে তুমি যে জিনিসগুলো বললা পাবলিক সেফটি, ইনিশিয়াল কস্ট আর ফল্টের মধ্যে তুমি কভার করে ফেলছো, ঠিক আছে? তিনটা পয়েন্ট কিন্তু তুমি কভার করে ফেলছো। ফ্লেক্সিবিলিটি হচ্ছে তোমার ওভারহেডের জন্য বেশি। হ্যাঁ ওভারহেড, আমি যখন যেখান থেকে লাইনটা টেনে নিতে পারবো, কিন্তু ওটা ভালো। তারপরে দেখো ফল্ট লোকেশনে তুমি ওভারহেডে ভালো পাবে। এই কয়েকটা জিনিস তো তুমি জানিয়ে ফেললে। তারপরে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, ভোল্টেজ ড্রপটা দেখো, এটা করতে হবে তোমার। লাইফ, যেটা ইউজফুল লাইফ, সেটা বলতো ওভারহেডের বেশি তুমি লাইফ মানে বেশি পাবা, নাকি আন্ডারগ্রাউন্ডে তুমি বেশি লাইফ পাবা? বুঝলে স্যার আপনি বলুন। মানে একটা লাইফ থাকে না, ও হ্যাঁ, সেই লাইফটা তুমি কার বেশি পাবা? ওভারহেডের জন্য বেশি পাবা নাকি আন্ডারগ্রাউন্ডের জন্য পাবা? ওভারহেডের বেশি করছে। না ওভারহেডের জন্য তো তোমার ঝড় বৃষ্টি সহ্য করতে হ্যাঁ, হবে। হ্যাঁ। তারপর হচ্ছে স্যার লাইফ ও ইকুইপমেন্টের লাইফ টাইম স্যার, হ্যাঁ, life ইকুইপমেন্ট লাইফ আন্ডারগ্রাউন্ডে বেশি হবে, কারণ অবশ্যই সমস্যা হবে, কিন্তু হচ্ছে যেই জিনিসটা তুমি কম্প্যাক্ট জায়গার মধ্যে রাখতেছো, তার ওয়েদার একটা কন্ডিশন যেখানে নাই, হ্যাঁ ভ্যাকুয়াম অবস্থা হতে হবে। সেই ভ্যাকুয়াম অবস্থা তো বাইরে থেকে কোনো সোর্স না, অবস্থা So, তুমি সেখানে তুমি লাইফ মানে ইকুইপমেন্টগুলো ড্যামেজ হওয়ার পসিবিলিটি কম না? স্যার ভ্যাকুয়াম অবস্থায় যদি বুদ্ধকে রাখা হয় তাহলে কি স্যার বুদ্ধি ক্ষয় হবে কখন? না, বদল কখনো ক্ষয় হবে না, যেভাবে আছে সেভাবেই রাখবে। ডেড বডি কিছু হয় না, ডেড বডি কাম হয়। হবে, ব্যাকটেরিয়া তো তার শরীরই আছে, সেটা পছন্দ হবে। হ্যাঁ আমাদের যে স্পেস, আউটার স্পেস, সেটাও কিন্তু ভ্যাকুয়াম, তাই না? এই স্পেসের মধ্যে
তোমার মনে করো যে ভ্যাকুয়ামে তো থাকে স্যার মানে এটা জেনারেট হয় তো ভ্যাকুয়াম দিয়ে কি যেন একটা ওখানে দেখাইলো না কি নামটা মনে আসছে না স্যার হ্যাঁ ওই যে বললো না যে একটা বাস্ট হয়ে গেছে সোলার প্লেয়ার আমি ভিজিটে গেলাম না স্যার কোথায় একটা ভিজিটে গেলাম না হ্যাঁ ভিজিটে গেছি ওনারা বললো না যে একটা বাস্ট হয়ে গেছে কি যেন মানে আমি ওই সময় ছিলাম না হ্যাঁ কি ওইখানে একটা মানে ভ্যাকুয়ামের ভিতর দিয়ে বিদ্যুৎ পাস হয়ে গেছে আচ্ছা ওকে ভ্যাকুয়ামের ভিতরে পাস হওয়া একটাই রাস্তা সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সোর্স ওই যে ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করে আসে সূর্য থেকে পৃথিবীতে যেমন তার আসে সোর্স এই যে এখন শোনো না যে তোমার ফেসবুক চালানো অরোরা দেখা গেছে বিভিন্ন জায়গায় অরোরা ওই যে নর্দার্ন লাইট তোমার নর্থের কান্ট্রিগুলোতে আকাশে দেখবা যে সবুজ সবুজ বেগুনি বেগুনি আলো দেখা যায় হ্যাঁ 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 এটা তো জানো তাই না এই ইফেক্টটাকে বলে অরোরা অরোরাটা মানে 3 বছরে বেশি হইতেছে কারণ হচ্ছে তোমার এই বছরে সূর্যে সৌরঝড় বলে না আর ইংলিশে বলে সোলার ফ্লেয়ার মানে সূর্য হচ্ছে তোমার বেশি বিক্রিয়াটা বেশি হার গতি বেশি বা হাইড্রোজেন থেকে হিলিয়াম বুঝছে না ফিউশন যেটা সেটা হচ্ছে অধিক হারে হইতেছে সৌরঝড় বেশি হচ্ছে সূর্য থেকে ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্সটা পৃথিবীতে অনেক বেশি আসতেছে এই ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্সটা পৃথিবীর ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্সকে আবার কাট করে ব্যাপারটা এরকম এই জন্য বিবর্ণ দেখা বা অন্য কালার কালার এটা হলো পৃথিবীর একটা নিজস্ব চৌম্বক ক্ষেত্র আছে হ্যাঁ এরকম ব্যাপারটা এটা হচ্ছে সেই সূর্য পুরো একটা জিনিস সূর্যর ম্যাগনেটিক ফ্লেয়ারটা কিন্তু আর অনেক বড় জায়গায় জুড়ে শক্তি বেশি সো যখন সে সূর্যর ফ্লেয়ারটা এসে পৃথিবীর ম্যাগনেটিক ফ্লাক্সে কাট করবে তখন এই যে এই অ্যাটমসফিয়ারে একটা গোলাপি বেগুনি সবুজ একটা আভা তৈরি করে এটাকে বলে অরোরা এই অরোরা বেরিয়ালিস কথাটা এগুলো হলো হচ্ছে তোমার নরওয়েতে অনেক বেশি ফিনল্যান্ড নরওয়ে তারপর হচ্ছে সুইডেন মানে দুই প্রান্ত যেখানে ম্যাগনেটিক ফ্লাক্স আছে অস্ট্রেলিয়াতেও দেখা যায় ইনেস অস্ট্রেলিয়াতে দেখা যায় নিউজিল্যান্ডে দেখা যায় তারপর হচ্ছে তোমার নর্থের সাউথে যারা আছে নর্থ সাউথে যারা আছে একেবারে নর্থ এন্ড সাউথেন তাদের বেশি দেখা যায় এই অরোরার জন্য কিন্তু আবার অনেক সমস্যা আফ্রিকাও কিন্তু অরোরা ফেস করছে সাউথ আফ্রিকা মানে আফ্রিকা কন্টিনেন্ট সাউথ আফ্রিকা না আফ্রিকায় হচ্ছে তোমার পাওয়ার সিস্টেমের বেশ কিছু ইকুইপমেন্ট নষ্ট হয়ে গেছে এই অরোরার জন্য না ম্যাগনেটিক সোলার ফ্লেয়ারের জন্য যেটা সূর্য থেকে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা আসতেছে আচ্ছা এগুলো একটু দেখে নিবা এটা হচ্ছে তোমার ওভারহেড ভার্সেস আন্ডারগ্রাউন্ড সিস্টেমে কি সুবিধা অসুবিধা এটা একটা এক্সামে আসার মতো কোশ্চেন কিন্তু এগুলো স্যার ডিসক্রাইব কেন করবো না স্যার ডিসক্রাইব কেন করবো ডিসক্রাইব আমি জাস্ট হচ্ছে দুই ভাগ করব ভাগ করব ঠিক আছে 10 নম্বর আর 10 ডিসক্রাইব নম্বরের কেন কোশ্চেন আছে 10 নম্বরের শুধু ম্যাথ স্যার ম্যাথও তো দিতে হইলে স্যার ম্যাথও ধরে দেবেন না সেকেন্ড ম্যাথ তারপরে না না 6-7 বেশি করে দেওয়া যাবে আর ইয়া তুমি তো ক্লাসগুলো পড়নি তুমি হচ্ছে স্যাগের ম্যাথটা বুঝে নিবা সাবজেক্ট থেকে তারপর হচ্ছে লাস্ট ক্লাসে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করাইছে সেখানেও কিছু ম্যাথ করাইছে সেগুলো দেখে নিতে হবে ওটা ভালো স্যার পারফেক্ট ঠিক আছে এখন আসলে যে এই ডিস্ট্রিবিউশন সিস্টেম যে আমাদের একটু প্রথম থেকে বলে আসছিলাম 3 ধরনের ডিস্ট্রিবিউশন সিস্টেম তোমার একটা রেডিয়াল কারেন্টের প্রকৃতির উপর ভিত্তি করে এসিডিসি তারপর হচ্ছে তোমার কনস্ট্রাকশনের উপর ভিত্তি করে ওভারহেড আন্ডারগ্রাউন্ড আরেক ধরনের যে প্রোগ্রাম ছিল ডিস্ট্রিবিউশন সিস্টেমে সেটা হচ্ছে কানেকশনের উপর ডিপেন্ড সেটা দেখো যে একটা নাম্বার হচ্ছে রেডিয়াল সিস্টেম 2 নাম্বার হচ্ছে তোমার রিং মেইন সিস্টেম 3 নাম্বার হচ্ছে ইন্টারকানেক্টেড সিস্টেম রেডিয়াল সিস্টেম রেডিয়াল কথাটার সাথেই তুমি বুঝতে পারতেছো এটা হচ্ছে সেন্টারে থাকে হলো তোমার সাবস্টেশনটা আর তোমার বৃত্তের পরিধি বরাবর তোমার থাকে হচ্ছে ফিডারগুলো ফিডার এখানে দেখো যে এই সাবস্টেশনগুলো এটা ধরো বৃত্তের একটা কেন্দ্র ফিডার দিকে 3টা ফিডার গেছে এবং এই ফিডারের পরে যেহেতু আমার ডিস্ট্রিবিউশন ইনটা যাবে এই জন্য একটা ট্রান্সফর্মার ইউজ হয়ে সেই 11 কেভি কে 400 ভোল্ট এনে এখান থেকে লোডে সাপ্লাই দেওয়া হচ্ছে
এখন তুমি এটা তো রেডিয়াল সিস্টেমের কথা, এগুলো এখানে দেওয়া আছে, এগুলো বললাম। সুবিধা অসুবিধায় আসবে এখন তোমার তোমার রেডিয়াল সিস্টেমে প্রধান অসুবিধাটা কি বলতো? রেডিয়াল সিস্টেমে প্রধান অসুবিধাটা কি, সুবিধাকে বলো তো? একটা লাইন দিয়ে তো সব নোটগুলো চলে গেছে। হ্যাঁ, একটা লাইনের অসুবিধাটা কি? যদি লাইনে যদি ফল্ট হয় তাহলে হয় তাহলে তোমার এই লোডগুলা সব ডিসকানেক্ট করে রাখতে হবে, তাই না? এই যে এই একটাই তো সাবস্টেশন, সেই একটা সাবস্টেশন থেকেই তোমার তিনটা ফিডার দিলে এই ফিডারগুলো কি আবার একটা একটার সাথে কানেক্টেড না, ডিফারেন্ট না, ডিসক্রিট ফিডার, বিচ্ছিন্ন ফিডার। এখানে সাবস্টেশনের কোনো প্রবলেম হলে লোড আমার বন্ধ করে রাখতে হবে, ডিসকানেক্ট করে রাখতে হবে, নাহলে লোড নষ্ট হয়ে যাবে। আবার এই যে সাবস্টেশন থেকে ফিডার পর্যন্ত ওই এই ডিস্টেন্সে যদি কোনো সমস্যা হয় তখনও আমাদের লোডগুলোকে ডিসকানেক্ট করে রাখতে হবে, এটা একটা অসুবিধা, তাই না? তারপরে কি কি অসুবিধা আছে আমি একটু দেখি। The end of the distributor nearest to the feeding point will be heavily loaded. বলতেছে ওরা যে এই পয়েন্টের কাছে যে লোডটা থাকবে সে হেভি লোড থাকবে। এই ধরনের একটা সিনারিও তোমরা কোথায় দেখছো বলতো? যে ভোল্টেজটা যেখানে ধরো যে এটা যেহেতু সাবস্টেশন, এই ও এটাই তো তোমার জেনারেটর, তাই না? ও এটাই তো জেনারেটিং এন্ড, তাই না? তাহলে এর কাছাকাছি ভোল্টেজের উপর লোডের উপর যে স্ট্রেস বেশি পড়বে, এই ধরনের ঘটনা একটা কোথায় ঘটছে পাওয়ার সিস্টেমের বলেছে করোনা না, মানে কি? মেকানিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইন। হ্যাঁ, এই যে তোমার নিচে কন্ডাক্টরটা থাকে, জি জি, এর কাছাকাছি যে ইনসুলেটরটা থাকে সে সবচেয়ে বেশি স্ট্রেসে থাকে না? ও, হ্যাঁ। তোমরা ম্যাথ করে দেখছো না, সেখানে হ্যাঁ। এই যে এখানকার ভোল্টেজ ড্রপটা সবচেয়ে বেশি হয়, হ্যাঁ স্যার, এটা এখানে বলছে যে the end of the distributor nearest to the feeding point will be heavily loaded. বি নাম্বারে বলছে এরা যে the consumers are dependent on a single feeder single distributor, যেটা মাত্র বললাম। ফিডার যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা, সাবস্টেশন আলাদা, সেহেতু এই যে এই সাবস্টেশনের উপর এবং এই ফিডারের উপরই লোড ডিপেন্ডেন্ট। এদের কোনো প্রবলেম হলে লোড ডিসকানেক্ট করে দিতে হবে, এটা হলো এটা একটা অসুবিধা। সি নাম্বার বলছে কি the consumers at the distant end of the distributor would be subjected to serious voltage fluctuation when the load on the distributor changes. তার মানে কি বলতো? সব মানে এই ডিস্টেন্ট এন্ড বলতে বোঝাচ্ছে এই যে কাছের লোডটা সবচেয়ে বেশি ভোল্টেজ পাবে, তাই না? দূরের এন্ডটায় সবচেয়ে বেশি ভোল্টেজ ড্রপ সেখানে হবে। সো তোমার এই যে তোমার ওএ এন্ডে বা এদিকের এন্ডে উপরই তোমার সবচেয়ে দূরের ভোল্টেজ ড্রপটা ডিপেন্ড করতেছে না? সো একটা ভোল্টেজ ফ্লাকচুয়েশন তুমি পাচ্ছ পুরো সিস্টেমে, এটা একটা অসুবিধা। সো তোমার রেডিয়াল সিস্টেমটার অসুবিধাই বেশি। এবার তুমি আসো কোর সিস্টেমে রিং মেইন সিস্টেম। রিং মেইন সিস্টেমটা দেখো, এটার পার্থক্যটা আগেরটার সাথে কোথায় বলবো দেখি। একটা সাবস্টেশন থেকে তিনটা ভোল্টেজ ভাগ হয়ে গেছে। কই তিনটা ভাগ হয় না, কোথায় ভাগ হয়েছে? আগেরটার সাথে রেডিয়ালের সাথে এটার পার্থক্যটা কোথায় সেটা দেখো। ওখানে স্যার একদিক দিয়ে শুধু লোড বের হয়েছে, কিন্তু তিন দিক দিয়ে বের হয়েছে। তিন দিক কোথায় পেয়েছো? এটা না তো না স্যার, এখানে ফিডার একটা স্যার, ফিডার একটা না, মানে ফিডারটা মানে ring মতো। ইন্টারকানেক্ট Interconnected। একটা সার্কেল তৈরি করছে না ফিডারটা, হ্যাঁ, এই জায়গাটা, এই যে এই রাস্তাটা পুরোটা কোথাও কোনো ডিসকানেকশন আছে? না। তো আগের যেটা সাবস্টেশন ছিল এদিকে একটা বেরিয়েছে আর এদিকে একটা বেরিয়েছে। সো ফিডারগুলা ইন্টারকানেক্টেড এখানে, তাই না? হ্যাঁ, এই জন্য একটা রিং তৈরি করতে এই জন্য এটাকে বলা হয় রিং মেইন সিস্টেম। আগেরটা সাথে এটা সুবিধাটা কোথায় বলতো? এটা সুবিধা স্যার, এক সাইডে যদি স্যার যদি এন যদি ফল্ট হয় স্যার, তাহলে আমার এদিক দিয়ে চালু থাকবে, কিন চালু থাকবে, ও চালু থাকবে। হ্যাঁ, এটা একটা ভালো পরিচয় করছে যে এখানে বলেই দিছে যে ইফ এ ফল্ট হয়েছে মনে করো, আগেরটায় যেমন জাস্ট আইসোলেটেড ছিল ফিডারটা, ইফ এ ফল্ট হওয়া মানে এই লোড কোনো লোড পাবে, মানে এই লোডটা কোনো পাওয়ার পাবে না। এখন রাস্তা কিন্তু আরেকটা আছে, হ্যাঁ, এইদিকে ফল্ট হলে তুমি ঘুরে এইদিক দিয়ে আসতে পারবে, এইদিকে এসে এস আর ইউপি ও এন এন এই রাস্তাটায় এসে সেই তোমার পাওয়ার ট্রান্সফরমারগুলোকে আবার ভোল্টেজটা দিতে পারতেছে। কিন্তু এই রাস্তাটা বন্ধ থাকবে এসএলএম, এই রাস্তাটা সে বন্ধ করে বিকল্প একটা পথে সে ইন্টারকানেক্টেড ফিডার যেহেতু অন্য দিক থেকে সে পাওয়ার নিতে পারে, এটা একটা সুবিধা। আচ্ছা, আর কি সুবিধা বলছে? আচ্ছা, লেস ভোল্টেজ ফ্লাকচুয়েশন, মানে কাছের ভোল্টেজটা যে কাছের এন্ডটা সবচেয়ে বেশি ভোল্টেজ পাবে কিন্তু এটা সবচেয়ে কম পাবে, এটাও একটা সুবিধা সে রিং মেইন সিস্টেমে পাচ্ছে।
তারপরে হচ্ছে এই ফল্টের ব্যাপারটা যেটা মাত্র বললাম, সেটা একটু তোমরা যদি আসে যে রিং মেইন সিস্টেমের সুবিধা কি, তোমরা এই ছবিটা আঁকতে হবে এবং এই তোমার জেমিতির মতো করে প্রত্যেকটার নাম দিতে হবে, এল এস আর এই যে নামটা, এদের কি কোনো আলাদা নাম আছে স্যার নাকি শুধু এমনি দিয়েছি? এমনি নাম দিছে না এটার কোনো আলাদা নাম নেই, তোমার বোঝার সুবিধা হবে, এবিসিডি দিতে হবে, পাথটা রাস্তা দেখানো, হ্যাঁ রাস্তা দেখানোর জন্য বলতে পারছি। স্যার আমাদের তিনটে দিলে সমস্যা আছে। আরে না, লোড জাস্ট রোড এখানে তোমার দেখাই দিচ্ছে যে রোড তোমার 3 পেজ থেকে 3টা দিয়ে দিচ্ছে। পাঁচ নাম্বার তো পাই না। আচ্ছা, এটার অসুবিধাটা কি বলতো? ইয়ার সাথে ওই তোমার রেডিয়াল সিস্টেমের সাথে ইন্টারকানেক্টেডের অসুবিধাটা কোথায়? এটাই ইন্টারঅ্যাক্টিভ না রিং রিং রিংয়ের সাথে যদি আমার মূল ফিডারটা নষ্ট হয়ে যায় বা ওইখানে ফিডার না, ট্রান্সমিশন সাবস্টেশনটা যদি নষ্ট হয়, হ্যাঁ ফিডার তো তুমি যেদিক থেকে ইচ্ছা নিতে পারো। হ্যাঁ নিতে পারবো। এই যে ফিডার মানে বুঝছো তো, ফিডার এসএলএম এটা একটা ফিডার, তারপর হচ্ছে এসআরকিউ এটা একটা ফিডার। স্যার ফিডার মানেটা কি? ফিডার মানে হচ্ছে তোমার তোমার ওই যে 11 কেবি আসতো না, হ্যাঁ স্যার। কমায় তুমি 400 ভোল্ট নিয়ে আসতো, এই যে এরপরে তুমি কনজিউমার এন্ডে যাওয়ার আগের যে তোমার প্রসেসটুকু সেটা তো একটা ডিসটেন্স ক্লিয়ার করে, মানে তোমার ওই সাবস্টেশন থেকে কনজিউমার এন্ডে যাওয়ার আগে রাস্তাটুকু সেটা হচ্ছে ফিডার, একটা ফিডার সিস্টেম স্যার ফিডারটা সাবস্টেশনেই থাকে স্যার। হ্যাঁ ফিডার সাবস্টেশনে থাকে। আর একটু যে প্রথম চিত্রটা প্রথম মনে মিস করছে, বুঝলো 33 কেবি ঢুকলো, ঠিক আছে 11 কেবি বের হলো, ঠিক আছে হ্যাঁ 11 কেবি বের হলো না, প্লাস এখন 11 কেবি সবাই নেয়, ঠিক আছে তো 11 কেবি আবার ঢুকবে, ঢুকে 11 কেবি যারা নেবে তার জন্য একটা ফিডার থাকবে, অর্থাৎ ওই ট্রান্সফর্মার থেকে একটা 11 কেবি ফিডার থাকা যাবে, যার সাপোজ এই ফিডারটাই কি কনজিউমার বা কাস্টমার? না ফিডারটা না। হচ্ছে একটা কন্ডাক্টর লাইন। লাইন জাস্ট কন্ট্রোল লাইন জাস্ট 11 কেবি লাইনটাও আমি ফিডার বলতেছি, 440 ভোল্টটাকেও ফিডার বলতেছি। হ্যাঁ কন্ডাক্টর লাইন রাস্তা পাথ। এই দেখো এই চিত্রটা মিস করছো, যে দেখো এস বলতে সাবস্টেশন বোঝাচ্ছে, এই সাবস্টেশন থেকে ফিডার বলতে বোঝাচ্ছে এই যে সি সি একটা কনজিউমার এন্ড, ডি একটা কনজিউমার এন্ড, এস সি এই পুরোটুকু হচ্ছে রাস্তাটুকু একটা ফিডার, তারপর এস ডি এটা আরেকটা ফিডার, এবং এই ফিডারটার দুইটার মধ্যে যে ইন্টারকানেক্ট যে রিং মেইন সিস্টেমটা সিডি রাস্তাটা, এটা হচ্ছে সেই ডিস্ট্রিবিউটর সোর্স। আচ্ছা কি অসুবিধাটা একটা বলা যে সাবস্টেশনের যদি সমস্যা হয় তাহলে সেটা কোনো ফিডারই কাজ করবে সব বন্ধ। পাবে না, তাই না? আরেকটা অসুবিধা বলো তো? অসুবিধা না এখানে আগে যেমন ডিসকানেক্টেড সিস্টেম ছিল, এখানে হচ্ছে তোমার ইন্টারকানেক্টেড সিস্টেম। তার মানে আমরা বলতে পারি যে একটা সাবস্টেশন থেকে একটা যে এদিকে বের হয়েছে তার জন্যই আমার 3টা ট্রান্সফরমার ইউজ করতে হচ্ছে, আর 3টা মিনি সাবস্টেশন সিস্টেম আবার ইউজ করতে হচ্ছে। কিন্তু রেডিয়াল সিস্টেমে একটা ফিডারের জন্য একটা ছোট মানে সাবস্টেশন সিস্টেম ছিল, তাহলে এখানে 3 ধরনের সাবস্টেশন সিস্টেমের জন্য কস্টটা বেশি হবে রেডিয়াল সিস্টেমে, তাই না? বুঝতে পারছো? দেখা গেলে শুনে তো এরপরে তুমি ইন্টারকানেক্টেড সিস্টেমে আসো। ইন্টারকানেক্টেডের সাথে রেডিয়াল এই রিং মেইনের পার্থক্য কি আবার বলো তো? এখানে সাবস্টেশন দুইটা। হ্যাঁ সাবস্টেশন এখানে 2টা, এই যে প্রধান পার্থক্য দেখা যাচ্ছে, তাই না? সাবস্টেশন দুইটা, রিং মেইনের যদি যে প্রবলেমটা হতো, একটা সাবস্টেশনের প্রবলেম হলে আরেকটা সাবস্টেশন দিয়ে ওটা ব্যাকআপ দিবে। একটা দিয়ে ওটার ব্যাকআপ দিবে। এটা হচ্ছে ইন্টারকানেক্টেড সিস্টেমের সুবিধা। বুঝতে পারছো? আচ্ছা এখানে দেখো আর কি আছে এখানে সুবিধা আছে। Increases the service reliability. Any area fed from one generating station during peak load hours can be fed from other generating station. This reduces reserve power capacity, increases efficiency of the system. তাই না? বুঝতে পারছো না? Peak load মানে হচ্ছে এটা
এই যে তোমার এই ফিডারটা DQA এখানে যে লোডগুলা সেটা পিক লোডে আছে। এই S1 সাবস্টেশনটা তার ফুল এফিশিয়েন্সি ইউজ করতে পারতেছে না। দুইটা একসঙ্গে চলবে নাকি একটা? না, দুইটা একসঙ্গেই তুমি চালাতে পারো। যেটা মাত্র বলতেছি সেটা শোনো, যে S1 মনে করো যে এফিশিয়েন্সিতে কাজ করে, ফুল এফিশিয়েন্সিতে কাজ করতে পারতেছে না, তখন কি এই লোডগুলা সম্পূর্ণ চলতে পারবে না স্যার, পিক লোড অবস্থায়? না স্যার। তখন S2 থেকে সে হায়ার করে পাওয়ার ব্যাকআপ হিসেবে এই যে DQA এই ফিডারের আন্ডারে যে তোমার লোডগুলো আছে তাকে সাপ্লাই দিতে পারবে। বুঝতে পারতেছো? তাহলে তিন ধরনের ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে সুবিধা অসুবিধা পার্থক্য বুঝলাম না? এটাও কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। কোনটা ইউজ করা হয়েছে? মানে তোমার খরচের উপর ডিপেন্ড করবে। খরচের উপর তোমার যদি সিস্টেমটা লোড অনেক বেশি লোডের সাথে তুমি কানেক্ট করো, সেখানে তুমি এটা কানেক্টেড দিবা। কিন্তু তোমার খরচ যদি আরেকটু কমাইতে চাও, সেক্ষেত্রে তুমি এই মেল দিবা। আর তুমি ইন্ডিভিজুয়াল সিস্টেম ইউজ করবা, ছোট ছোট সিস্টেম, সেখানে তুমি দিবা হচ্ছে রেডিয়াল, তাই না? ডিস্ট্রিবিউশন সিস্টেমটা আমাদের চ্যাপ্টারটা এই পর্যন্তই ছিল। এটা হচ্ছে মোটামুটি কনসেপচুয়াল একটা চ্যাপ্টার, ম্যাথ নাই। এখানে আসার মতো কি জিনিস আছে বলতো? একটা হচ্ছে তোমার যে দুই ধরনের সিস্টেম আছে, প্রাইমারি ডিস্ট্রিবিউশন সিস্টেম, এটা হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সিস্টেম। তাহলে এটা হচ্ছে তোমার এই যে ডায়াগ্রামগুলো কিরকম হয় প্রাইমারি ডিস্ট্রিবিউশনে, এটা যেমন সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। প্রাইমারি ডিস্ট্রিবিউশন তো জেনারেশন, জেনারেশনের থেকে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন পর্যন্ত যে অবস্থা। সাবস্টেশন, আর তারপর ডিস্ট্রিবিউশন হচ্ছে আমাদের কনজিউমার বলা আছে। হ্যাঁ, এই যে প্রাইমারি ডিস্ট্রিবিউশন সিস্টেমটা হচ্ছে এরকম, বুঝছো? যেখানে তোমার এই 33 কেভি জেনারেট করে 11 কেভিতে নামায়। সাবস্টেশনগুলোও তো এই কনজিউমার না? এই যে 11 কেভি কনজিউমার কিন্তু সাবস্টেশন, কারণ হচ্ছে এই 11 কেভি থেকে সে 400 ভোল্টে নামায় নিয়ে আসে। সিঙ্গেল দিয়ে দেখা হবে। হ্যাঁ, এই ছবি আঁকতে হবে। কি দিয়ে? 3 পেজ দিয়ে দেখাবো, সমস্যা নেই, তেমন তো কিছু না। এটা হলো প্রাইমারি ডিস্ট্রিবিউশন সিস্টেম। আর যদি সেকেন্ডারি বলি, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সিস্টেম ছবি আঁকবা এবং একটু লিখবা যে কোথায় কি হচ্ছে, কে কর কনজিউমার, কে কি হচ্ছে কোথায়, এটা একটু লিখবা। তারপরে কি দেখালাম, ডিসি ডিস্ট্রিবিউশনের দরকারটা কোথায়, ডিসি ডিস্ট্রিবিউশন মানে ডিসি সোর্সটা আমাদের পাওয়ার সিস্টেমে কি জন্য লাগে, কোথায় কোথায় লাগে এটা। তারপর হচ্ছে ডিসি ডিস্ট্রিবিউশনের যে দুই ধরনের সিস্টেম, একটা হলো 2 ওয়্যার সিস্টেম, 3 ওয়্যার সিস্টেমটা দেখবা। 3 ওয়্যারের মধ্যে আবার তোমার 2 জেনারেটর সিস্টেম, 1 জেনারেটর সিস্টেম দেখবা, এরকম পার্থক্য দেখবা। আর আরেকটা কোশ্চেন, যদি কোশ্চেন একটু বেশি ইজি হয়, ওভারহেড এবং আন্ডারগ্রাউন্ডের মধ্যে পার্থক্য আসতে পারে, সেটা দেখবা। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার 30 মার্কের প্রশ্ন তো এখানেই হয়ে গেল। 30 মার্ক হবে না, এখানে 10 মার্ক হবে। বড় জোর এখানে 12 মার্কস হবে বেশি। আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেমের বিভিন্ন ধরনের, এই যে রেডিয়াল সিস্টেম, পিগমেন্ট সিস্টেম, ইয়া সিস্টেম। এটা দিয়ে অনেক এটা তো মাত্র একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে হচ্ছে তোমাদের একটা সেট কোশ্চেন। আমরা এটা ক্লোজ করব।